একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি। আপনাদের সাথে আছি আমি ফয়সাল রয়। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে যুক্ত থাকবেন চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি। আলোচনা যাব, তবে তার আগে প্রতিবেদন দেখে নিতে চাই যাতে আলাপে সুবিধা হয়। কয়েক হাজার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হলো অভিনেত্রী তানিয়া বৃষ্টি নাকি মারা গেছেন। এর কিছুক্ষণ বাদে ভাইরাল হলো অভিনেতা নিলয় আলমগীরের মৃত্যুর গুজবও। আর দিনের শেষ ভাগে ছড়িয়ে পড়ল মাওলানা মিজানুর রহমান আজহারের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপু বিশ্বাস। এভাবেই এবারের ঈদে নজিরবিহীন অপতথ্যের শিকার হচ্ছেন অভিনয় শিল্পীরা। শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। কয়েক হাজার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হলো অভিনেত্রী তানিয়া বৃষ্টি মারা গেছেন। লক্ষাধিক মানুষ সেখানে প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভুয়া থাম্বনেইল ব্যবহার করে ছড়ানো এই পোস্টগুলোর কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই। একইভাবে ছড়িয়ে দেওয়া হলো অভিনেতা নিলয় আলমগীরের মৃত্যু হয়েছে। বহু মানুষ যখন বিভ্রান্ত হচ্ছে তখন যাচাই করে দেখা গেল এটাও গুজব। নিলয় আলমগীর সুস্থ আছেন এবং তার ভেরিফাইড ফেসবুক পেজে নিয়মিত কন্টেন্ট পোস্ট হতে দেখা যাচ্ছে। ওদিকে মিজানুর রহমান আজহারির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান অভিনেত্রী অপু বিশ্বাস, এমন একটি দাবি সামাজিক মাধ্যমে ভাইরাল। সংবেদনশীল এই খবরে অনেকেই জানিয়েছেন প্রতিক্রিয়া, করেছেন কমেন্ট। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এটিও ভুয়া তথ্য। মূলত একটি সার্কাজাম পেজের বানানো ফটোকার্ড থেকে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এখানেই শেষ নয়। অভিনেতা মোশারেফ করিমের নাম ব্যবহার করে ছড়ানো একটি ডিজিটাল ব্যানারে দাবি করা হয়েছে ৯০০ টাকার গ্যাসের দাম ৩০০০ টাকা এবং ২৬০০ টাকার চালের বস্তা এখন ৩২০০ টাকা। তবে যাচাই করে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্য করেননি। এই মিথ্যা পোস্টটিও ছড়িয়েছে একটি সার্কাজম ফেসবুক পেজ থেকে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল বিনোদন অঙ্গনের তারকাদের ঘিরে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। এর বেশিরভাগই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়িয়ে ভিউ বাড়ানোর অপচেষ্টা। উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি। আলোচনায় যাচ্ছি তার সাথে। শাহরিন আক্তার সুমি, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, একজন প্রযোজক হিসেবে আমরা সাম্প্রতিক সময়ে যা দেখছি অপতথ্য এবং গুজব সাম্প্রতিক সিনেমা বা যত ধরনের আমরা চলচ্চিত্র দেখতে পাচ্ছি সেগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। ছোট একটা উদাহরণ দিই। কিছু সিনেমা আমরা দেখেছি যেটি আসলে দিন শেষে আমরা জেনেছি ভালো সিনেমা ছিল, কিন্তু সেই সিনেমা হলে আসার আগে দেখেছি সেটি নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা হয়েছিল, যা মানুষের মানসিকতায় প্রভাব ফেলেছে। আবার অনেক জায়গায় দেখা গেছে কিছু সিনেমা খুবই গতানুগতিক, তারপরেও কিছু পেইড প্রমোশনের কারণে তারা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। পরে মানুষ হয়তো বুঝতে পেরেছে সিনেমাটি আসলে কীরকম। এই ধরনের যখন আমরা অপতথ্যকে সিনেমা আসার আগে পরিকল্পিতভাবে ছড়াতে দেখি, সেটি কতটুকু প্রভাব ফেলে আসলে আপনাদের উপর জানতে চাই। তথ্য নিয়ে আমাদের পুরো ইন্ডাস্ট্রিতে কিভাবে এটা প্রভাব ফেলে, এটা আসলে অনেক বেশি প্রভাব ফেলে। কারণ আমরা অনেক সময় যেটা করি যে আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে পেইড প্রমোশন আমরা কিছু করি। আমরা কোনো ভালো সিনেমার ব্যাপারে কথা কম বলি। আমরা হয়তো বা কোনো সিনেমা খুব একটা ভালো হয়নি, বাট আমরা পেইড প্রমোশন করে অনেক বেশি লোকজনকে, আমাদের অডিয়েন্সকে স্পেশালি আমরা আসলে অন্যদিকে গুমরাহ করি যেটাকে বলে। তো এই জিনিসটাতে যেটা হয় যে আমরা যদি এটা করতে থাকি তো ডেফিনেটলি আস্তে আস্তে করে দর্শকের আমাদের প্রতি ভরসা উঠে যাবে। কারণ দেখুন, এখন দর্শকরা সিনেমা হল বুকিং হচ্ছে, সিনেমা প্রেমী হচ্ছে,
তো আমরা যদি এই ধরনের তাদেরকে রিউমার্স দিতে থাকি, তাহলে আলটিমেটলি যেটা হবে, তারা সিনেমা হলে এসে যদি কোনো কিছু ভালো না পায়, তাহলে তারা আমাদের এই যে প্রমোশন হচ্ছে, যে মার্কেটিং হচ্ছে, এটার উপর আর ভরসা রাখবে না, সিনেমাগুলোর প্রতি ভরসা হারিয়ে ফেলবে, এবং তারা আসলে সিনেমা হল থেকে কানেকশন হারিয়ে ফেলবে, তারা আর কখনো সিনেমা হল মুখী হবে না। তো এতে বিপদগ্রস্ত হবে আমাদের সমস্ত পুরো ইন্ডাস্ট্রি। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের অপব্যবহার, এই ধরনের অপপ্রচার না করাটাই বেটার। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই, এই ধরনের একজন প্রযোজক হিসেবে আপনি যখন দেখেন আপনার প্রযোজিত কোনো ধরনের সিনেমায় বা কোনো ধরনের নাটকে বা কোনো ধরনের টেলিফিল্মে যখন এই ধরনের অপতথ্য আপনি ছড়াতে দেখেন, তাহলে আসলে কি করার থাকে আপনাদের? আসলে আমরা তো এক্স্যাক্টলি কাউকে বলতে পারি না কে করিয়েছে, কেন করিয়েছে, পিছনে এজেন্ডা কি ছিল, আমরা সেটা বলতে পারি না। বাট আমরা যেটা করতে পারি, যদি আমাদের দিক থেকে আমাদের যদি কোনো রকম কোনো কিছু জাস্টিফিকেশন থাকে, আমরা ডেফিনেটলি সেটা আমরা আমাদের অডিয়েন্সের সামনে নিয়ে আসি। আমরা যদি এমন কিছু দেখি, আমাদের সত্য বলতে একদমই কোনো ভয় নেই। আমার সিনেমা ভালো হোক, আমার নাটক ভালো হোক, আমার যে কোনো প্রোডাক্ট যদি ভালো, প্রোডাকশন যদি ভালো হয়, আমি সেটা নিয়ে ভালো বলবো। আর আমার যদি প্রোডাকশনের উপর, আমার কন্টেন্টের উপর যদি আমার জোর না থাকে, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনারা আসুন, দেখুন, আপনাদের ভালো লাগলে তো দর্শককে ভালো লাগায়, যদি দর্শক যদি রিপিট দর্শক যদি হয়, দর্শক যদি সিনেমা হল মুখী হয়, তাহলে বোঝা যাবে যে আমার কন্টেন্ট কেমন হয়েছে। তো এরকম অনেকবারই আমি দেখেছি, আমার সিনেমার ক্ষেত্রেও হয়েছে, গত বছরও হয়েছিল, এই বছরও হচ্ছে। সো আসলে আমি এরকম কোনো কিছু দেখলে আমরা যেটা করি, আমরা বরাবরই আমাদের দিক থেকে আমরা একটা স্টেটমেন্ট দিয়েই দিই যে আপনার সিনেমা হলে এসে দেখুন। মানুষের কথায় চিলে কান নিয়ে গিয়েছে বলে তো আসলে চিলে কিছু দৌড়িয়ে লাভ নেই। আগে দেখুন, ফ্যাক্ট গুলো চেক করুন, তারপর আমরা সেটা নিয়ে কথা বলবো। শারমিন আক্তার, আপনি চমৎকার বলেছেন। এর সাথে আরো একটি বিষয় আমি যুক্ত করতে চাই। আমরা নানা সময়ই দেখি, যখন সাম্প্রতিক সময় আমরা বেশ কিছু সিনেমা আমাদের নানা ঈদে আমরা দেখছি সিনেমা হলে আসছে, কিন্তু ঠিক তার আগের মুহূর্তে আমরা নানা সময় নানা রিভিউ বা নানা ধরনের নানা ফেসবুক পোস্ট বা ইউটিউবের নানা ভিডিওতে আমরা দেখি তার সাথে নকলের যে বিষয়টি সেটা জুড়ে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে যদি বলি, দ্য মুভি যখন প্রথম ট্রেলার বা টিজার যখন আসলো, তারপর আমরা শুনলাম সেই মুভিকে গোট নামের একটি মুভি আছে তার সাথে যুক্ত করার চেষ্টা করা হলো, যে সেখান থেকে এটি নকল করা বা অনুপ্রাণিত করা। এছাড়া আমরা যখন রাক্ষসের ব্যাপারেও নানা ধরনের এরকম তথ্য শুনেছি, এনিমেল থেকে শুরু করে কেজিএফ থেকে শুরু করে নানা জায়গা থেকে নকল বলে যে এই যে বলা হয়, এটি তো আসলে সাধারণ যারা দর্শক তাদের উপরে তো একটি প্রভাব ফেলছে। তারা ঈদে যে মুভিটা বাছাই করবে সেটার উপরে যখন প্রভাব ফেলে, সেটি আসলে আপনাদের কাছে কতটুকু প্রভাবিত করে, এবং এই জায়গাটি আসলে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমাদেরকেও বলা হয়েছে, যেমন আপনি যেটা বললেন, দমকে বলা হয়েছে গোট লাইফ থেকে নেয়া। তো এই একই জিনিস আমার সিনেমাকেও বলা হয়েছে যে আমরা অ্যানিমেল থেকে কেজিএফ থেকে কপি করে তারপরে বিক্রম থেকে। আসলে আমরা প্রত্যেকটা প্রযোজক বলুন, আপনি পরিচালক বলুন, আমরা কিন্তু সবাই কিছু না কিছু দেখে অনুপ্রাণিত হয়েই কিছু করেছি। তো আমরা তো সিনেমা দেখি, আমরা আমাদের কাছে গল্প থাকে, আমরা আমাদের গল্পটাকে কিভাবে সাজাবো, কিভাবে গল্পের গাঁথুনি কেমন হবে, আমরা কিভাবে শুট করব, সেটা আমাদের প্ল্যান থাকে। এখন সেটা যদি কখনো না, আমাদের পক্ষে তো সম্ভব না যে পৃথিবীতে যত সিনেমা আছে সব দেখে তারপর সেটা থেকে কিছু নিয়ে, এটা থেকে কিছু নিয়ে, এখান থেকে ওখান থেকে নিয়ে একটা সিনেমা বানানো, কারণ আমরা সব দেখি না। তো আমরা যতটুকু দেখি, মানুষ যেটা দেখে ওটা নিয়েই কথা বলে। অ্যানিমেলের বাইরেও তো অনেক সিনেমা আছে, হয়তো ওই সিনেমাগুলোর সাথে মিল থাকতে পারে, বাট সেখানে যদি কেউ একটা সিনেমাকে কোট করে বলে যে এখান থেকে নেওয়া হয়েছে, ওখান থেকে নেওয়া হয়েছে, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে তারা এটা জাস্ট তাদের নিজের পার্সপেক্টিভ থেকে বলছে। তো সিনেমাটা আসলে যখন আপনারা দেখবেন, সিনেমা হলে গিয়ে যখন আপনারা দেখবেন, তখন আপনারা নিজেরাই, দর্শকরা নিজেরাই বুঝবে যে আসলে এটা কোনো কিছু থেকে কোনো কিছু নেওয়া হয়নি। ডেফিনেটলি আমরা তো যখন কাজ করতে যাই, আমাদের আইডিয়েশনে, আমাদের পরিচালকরা যারা থাকে তাদের আইডিয়েশনে তো কিছু না কিছু সিমিলারিটিস থাকবে, কারণ সবাই তো ডিরেক্টর, সবাই তো একইভাবে চিন্তা করা, অথবা ভিন্ন রকমের মেকিং হতে পারে, বাট চিন্তাধারায় যে খুব বেশি ডিফারেন্স হয় তা কিন্তু না। তো সেই ক্ষেত্রে যদি কারো মনে হয়ে থাকে যে আমরা এখান থেকে ওখান থেকে নিয়েছি, তাহলে ডেফিনেটলি আমার কাছে মনে হবে সিনেমা হলে আসলে, সিনেমা হলে ওকে সিনেমা দেখুন, দেন আপনারা জাজ করুন। সিনেমা হলে এসে না দেখে আপনারা যদি বলেন যে, আপনি যদি বলতে থাকেন যে এটা গোট লাইফ থেকে নেওয়া, এটা অ্যানিমেল থেকে নেওয়া, আমার মনে হয় সেটা জাস্টিফাইড না, কারণ আমরা অনেক কষ্ট করে একটা সিনেমা বানাই, আমরা 1.5-2 মাস শুটিং করি, তারও আগে আমরা 6 মাস একটা সিনেমার পিছনে কষ্ট করে আমরা সিনেমাটাকে গুছাই শুটিং এর জন্য। তো এত কিছুর পরে যখন সিনেমাটা আসে আর আপনাদের কাছে এটা শুনতে হয়, মানে আপনারা এটা না দেখে যখন বলে, তখন আসলে একটু কষ্ট তো পাই, কারণ আপনাদের একটা মন্তব্যে একটা সিনেমা, একটা ভালো সিনেমা হয়তো একটা ফ্লপ সিনেমায় পরিণত হতে পারে। কিন্তু সিনেমা যদি ভালো হয়ে থাকে, আমি বলবো যে আপনারা যদি সিনেমা হলে এসে দেখেন, তাহলে ডেফিনেটলি আপনারা বুঝবেন যে আসলে কতটুকু কপি, কতটুকু এখানে মৌলিক জিনিস আছে। চমৎকার বলেছেন শারমিন আক্তার। আমরা এই বিষয়টি নিয়ে আরো আপনার সাথে আলাপ করব। এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পরে এসে আরো কিছু প্রশ্ন রাখবো আপনার কাছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আজ আমাদের সাথে আছেন চলচ্চিত্র প্রযোজক
শাহরিন আক্তার সুমি। আলোচনায় ফিরছি তার কাছে। শাহরিন আক্তার সুমি, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এই পর্যায়ে আমি যেটি জানতে চাই, মূলত আমি প্রশ্ন রাখতে চাই পাইরেসি নিয়ে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ধরনের বড় বড় সিনেমাগুলো যখন আসছে, এছাড়া আমরা ভিন্ন ঘরানার যখন অন্যান্য সিনেমাগুলো দেখি, সেটি যখন হলে আসে তার 1 থেকে 2 দিন পর ফেসবুক, পার্সোনাল ডোমেইন এবং টেলিগ্রামে সবচেয়ে বেশি পাইরেসি হতে আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে দেখছি। এটি আসলে আপনাদের একজন প্রযোজক হিসেবে কতটুকু প্রভাবিত করে এবং ইন্ডাস্ট্রিকে কতটুকু প্রভাবিত করে বলে আপনি মনে করেন? দেখুন, প্রথমত আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা আসতো না, সিনেমা হলে মানুষ যেত না। এখন সিনেমা আসছে, আমরা ভালো ভালো সিনেমা বানানোর চেষ্টা করছি, বড় বাজেটের সিনেমা বানাচ্ছি। তো কিন্তু পাইরেসি যে প্রবলেমটাতে আমরা ফেস করছি, আমরা এখন কোথাও সিনেমা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দিতে ভয় পাই, কারণ আমাদের সিনেমা পাইরেসি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের যদি সিনেমা হলে বিজনেস না হয়, তাহলে তো আমরা সামনে সিনেমা বানাতে পারবো না। কারণ আমাদের লগ্নিকৃত টাকার একটাই জায়গা যেখান থেকে আমরা টাকাটা উঠিয়ে নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে সিনেমা হল। একটা সিনেমা হল কম, তার মধ্যে যদি পাইরেসি হয়ে যায়, আমরা টাকা উঠাতে পারবো না। আলটিমেটলি আমাদেরকে আসলে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে। তো আমরা যদি ইন্ডাস্ট্রি ছেড়ে দিই, তাহলে এই যে শুরু হলো ট্রেন্ড সিনেমা দেখার, একটা এন্টারটেইনমেন্টের যে একটা আমরা যে একটা জায়গা তৈরি করলাম, তো সেটা তো আসলে বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই যে টেলিগ্রামে, ফেসবুক, ইউটিউবে যেভাবে সিনেমা পাইরেসি ছড়াচ্ছে, যদি আমাদের বিটিআরসি আমাদেরকে যদি হেল্প করেন, তারা যদি এটা পদক্ষেপ নেন, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে তারা হেল্প করতে পারবেন। আমরা আসলে অনেক বেশি হেল্পফুল হব তাদের তারা যদি কোনো পদক্ষেপ আমাদেরকে নিয়ে দিতে পারেন, আর গভর্নমেন্ট যদি ব্যাপার সোচ্চার হন, তাহলে আমার মনে হয় যে আমরা ডেফিনেটলি সামনে আরো ভালো ভালো সিনেমা করতে পারবো। পাইরেসি থেকে আমরা একটু দূরেই থাকবো এবং সিনেমা ভালো চলবে, আমরাও ব্যবসা করতে পারবো, সিনেমা হল মালিকরা ব্যবসা করতে পারবে। শাহরিন আক্তার সুমি, আপনিও দারুণ কথা বলেছেন। আমি যেটি জানতে চাই, এই যে বিটিআরসির পক্ষ থেকে অথবা সরকারি পক্ষ থেকে কোন ধরনের আসলে কি পরামর্শ আপনি তাদের দিতে চাইবেন, যদি আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রিকে যদি আরো সাস্টেইনেবল করতে হয়? ধরেন পাইরেসি থেকে শুরু করে অপপ্রচার বা গুজব থেকে শুরু করে কিছু পরামর্শ আমি জানতে চাই, কি করলে আসলে ভালো হয় ইন্ডাস্ট্রির জন্য, যেটা আমরা সরকারি বা বেসরকারি পর্যায় থেকে করতে পারি? এই সময় তো আমি বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন সেটা হচ্ছে গভর্নমেন্টের উচিত, তথ্য মিনিস্ট্রি থেকে আমাদের উচিত, এখন আইসিটি মিনিস্ট্রি থেকে, যে তারা যেন যে কোনো ভাবেই হোক আমাদেরকে একটা সেন্ট্রাল সিস্টেম যেন তৈরি করে দেয়, আমরা যেখানে সিনেমাটা জমা দিতে পারবো, যেখান থেকে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন হবে। কারণ এটা যদি না হয়, টিকেটিং এর একটা ব্যবস্থা করে দেয়া, সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন একটা সিস্টেম করে দেয়া, এবং বাংলাদেশে যদি পসিবল হয়, যদি আমাদের সে পরিমাণ বাজেট থাকে, যেটা আমি যতটুকু জানি আগে দেয়া ছিল সিনেপ্লেক্স বানানো, যদি সিনেপ্লেক্স বানানো হয়, তাহলে আমরা অনেকটুকু সেফ থাকি, আমরা প্রডিউসাররা অনেকটুকু সেফ থাকি যে আমাদের সিনেমাটা পাইরেসি হবে না, বা না হওয়ার সম্ভাবনা খুব কম, এবং আমরা আমাদের লগ্নিকৃত টাকাটা ফেরত পাবো। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে বিটিআরসি, যে আমি যেটা উল্লেখ করেছি, সেটা ওনারা যদি একটু আমাদের দিকে একটু যদি নজর দেয় পাইরেসির দিকটাতে, তাহলে আমরা দেখি টেলিগ্রামে যেভাবে করে ছড়ায়, যদি টেলিগ্রামের উপর কোনো তাদের যদি কোনো হাত থাকে, তারা যদি সেটা কন্ট্রোল করতে পারে, তাহলে আমার মনে হয় যে সিনেমাগুলো আর কোনোভাবেই টেলিগ্রামে বিক্রি হবে না, টেলিগ্রামে ছড়াবে না। কারণ টেলিগ্রামে সবচেয়ে বেশি ছড়ায়, এবং টেলিগ্রাম থেকে তারা ফেসবুক ক্লিপগুলো আসে, ফেসবুকে পুরো সিনেমা ছড়িয়ে যাবে, ইউটিউবে আসে। তো এই দিক থেকে আমি গভর্নমেন্টের প্লাস সরকারের, আমাদের বিটিআরসি সবার দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেন আমাদেরকে এই সাপোর্ট গুলো দেয়, টিকেটিং, সেন্ট্রাল সার্ভার সিস্টেম, এবং আমাদের প্রশাসনের কাছে বলবো যেন আমাদেরকে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব, এই জিনিসগুলো যেন আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের পাইরেসিটা বন্ধ করার জন্য যতটুকু সম্ভব যেন আমাদেরকে সাপোর্ট করে। আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ যাতে আপনার এই পরামর্শগুলো আমলে নেয়, এবং আমরাও আশা করি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আসলে যতটুকু এত পর্যন্ত গ্রো করে এসেছে, আমরা চাই আরো বহুদূর এগিয়ে যাক। ধন্যবাদ শাহরিন সুমি, আজকে আমাদেরকে সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যদি কোনো খবর আপনাকে সংশয়ে ফেলে, স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।